আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে গাইড নিয়ে কয়েকটা সুখ দুঃখের গল্প করি। সুখ দুঃখের গল্প তো খুব গুরুত্বপূর্ণ। আমার খুব হাসি মুখ দেখে চিন্তা করছেন তাহলে জোবায়েদ ভাইয়ের মধ্যে খুব সুখে আছি। বেসিক্যালি কেউই সুখে নাই, বুঝছেন? তো ওই কষ্টের চোটে হাসি আসা যেমন একটা শব্দ আছে, হুম, সুখের আনন্দে চোখ দিয়ে পানি পড়া ওরকমও বিষয় আছে। তো বাইরের মেকআপ অথবা গেট আপ দেখে বোঝার উপায় নেই কে কেমন ভালো আছে কে কেমন মন্দ আছে, শুধুমাত্র তার জীবনে অথবা তার ঘরে ঢুকলেই বোঝা যায় যে কে কত ভালো আছে কে কত সুখের ধাক্কায় আছে। কথা বুঝতে পারছেন? তো আসেন আপনাদের সঙ্গে কয়েকটা গল্প করি। সেটা হচ্ছে যে গাইড নিয়ে ব্যবসায় কারা ভালো করতে পারেন না, কারা মনে করেন যে গাইড পাওয়ার পরে নিজে নিজেই মনে করেন পাগল হয়ে যান। তো অনেক রকমের কমপ্লেন তো আমাদের আসে, যেহেতু আমরা মাল দেই ভালো। থ্যাংক ইউ আসে প্রচুর পরিমাণ, আবার কমপ্লেনও আসে। আর কেউ যখন কমপ্লেন করে তখন আল্লাহর ইচ্ছা বাপ মা 14 গোষ্ঠী শুদ্ধ কমপ্লেন করে, খালি আমারে কমপ্লেন করে না। তো অ্যাকচুয়ালি জীবনটাই তো এরকম। হুম, জীবনটাই এরকম, প্রতিদিন যুদ্ধ। কখনো আপনি ভালো থাকবেন, যেমন নিজের শরীর প্রতিদিন তো আর একদম সুস্থভাবে উঠে একদম দৌড়াদৌড়ি শুরু করে দেন না। কোনোদিন কোমর ব্যথা থাকে, কোনোদিন মাজায় ব্যথা, কোনোদিন চোখে সমস্যা, কোনোদিন ডায়রিয়া, আবার কোনোদিন প্রচণ্ড ভালো। তা জীবনটাই যেহেতু স্টেবল না, সো ব্যবসা বাণিজ্য কোনো কিছুই, সুখ অর্থ কোনো কিছু আপনার কোনোদিন স্টেবল হবে না। আর যে যতক্ষণ স্টেবল না হবে, মানে স্থিতিশীল না হবে, ততদিন পর্যন্ত যুদ্ধ করতে থাকবে না, ততদিনই সৃষ্টিকর্তা আপনাকে বাঁচায় রাখবে। এখন আমরা যারা ব্যবসা করতে নামি আমাদের সবার মানসিকতা কেমন থাকে কি জানেন? যে যা কিনবো তাইতেই লাভ করব, যা কিনবো তাইতেই লাভ করব। আর এই মানসিকতাটাই প্রথমে ধাক্কা খায়। এই মানসিকতাটাই প্রথমে ধাক্কা খেয়ে ব্যবসা সবার আগে জিরোতে নামায় নিয়ে আসে। অর্থাৎ সৃষ্টিকর্তা আপনাকে দৌড়ের পরে রাখে, কারণ আপনি আপনার যে শুরুটা, এই শুরুতে আপনার যে মানসিকতা, এই মানসিকতাটা হচ্ছে ভুল, যে আমি খালি জিততে থাকবো জিততে থাকবো আর জিততে থাকবো। আচ্ছা, আমরা যে এত গার্মেন্টস নিয়ে আপনাদের সাথে কথা বলি, তারপরে আমরা যে গাইড নিয়ে আপনাদের সাথে কথা বলি, আপনাদের কি মনে হয় যে জোবাদ ভাই শত কোটি টাকার মালিক হয়ে গেছে? একসময় এসেন আমার অফিসে, এসে দেখেন পকেটের থেকে বাপের কত বিঘা জমি বিক্রি করছি, তারপরে কত লক্ষ টাকা দেনা হয়ে আছি, একমাত্র আল্লাহই জানে। বাট ব্যবসা তো ব্যবসায়ী। আপনারা যখন কথার কথা 12,000 টাকা দিয়ে একটা মাল কিনে চিন্তা করেন যে এই মালটা 12,000 টাকায় ঠকছি, এটার যে কোয়ালিটি এটা 11,000 টাকা হলে ভালো হইতো, এই 1,000 টাকার জন্য দেখা যায় যে মাথা আর চুল টুল ছিঁড়ে টিড়ে একদম হুলস্থুল অবস্থা করে ফেলেন। ইভেন দেখা যায় মাঝে মধ্যে আপনাদের আচার আচরণও এমন একটা জায়গায় চলে যায়, মানে সীমার বাইরে। তো ব্যবসা করলে তো আসলে কাস্টমার সার্ভিস যেমন গ্রামীণ ফোনে কল করে মানুষ গালাগাল দিত, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যে দেখি যে মানুষ এই, স্যান্ডেল দিয়ে বাড়ি মারতেছে অফিসাররে। তারপরে এসকার হসপিটালে একজন পেশেন্ট যদি মারাও যায়, কি কারণে মারা গেল এটা দেখার বিষয় না, তার সন্তানরা পারলে ডাক্তারের মারতে আসে। আর অ্যাপোলো হসপিটালের নিচে তো প্রতিদিনই থানা পুলিশ আর প্রতিদিনই ডাক্তাররে চড়ায়, মানে প্রতিদিনের ঘটনা অ্যাপোলো হসপিটালে বসুন্ধরার মধ্যে। তো তারা তো ওয়ার্ড ক্লাস, তারপরে কেসে থানা পুলিশ স্যান্ডেলের বাড়ি, কোনো কিছু গালাগাল, কোনো কিছুর অভাব নাই। কিন্তু কেউ কিন্তু থেমে নাই, সবাই তার মতো করে সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে। তো আজকে যেমন একটা কমপ্লেন পেলাম যে একজন কাস্টমার বলতেছে, কাস্টমার শব্দটা না না ব্যবহার করি, ভাই বলি। কাস্টমার শব্দটা কেমন দূরের দূরে লাগে, কারণ আমার অফিসে কাউকে স্যার ডাকার পারমিশন নাই। ভাই বোন ডাকার পারমিশন, এর বাইরে স্যার ডাকলে তার চাকরি চলে যায়। কারণ আমি ওই চাকরি জীবনে দেখছি যে ওই স্যারটা ডাকতে গেলে দেখা যায় যে এমন একটা ভাব হয়ে যায়, লাস্টে কৃতদাস কৃতদাস একটা ভাব হয়ে যায়। আর ওই এমডি সাহেব অথবা সিনিয়র জিএমটিএম এদের ভাব এমন হয় করে চাকরি, কিন্তু পাছার মাংস এত উঁচু হয়ে যায়, মানে মুই যেন কি হনুরে। তো হচ্ছে বেটার ভাই বোন থাকাই ভালো, যেন সবাই তার মেধা পরিশ্রম বিক্রি করে করে সামান্য দুটো ডাল ভাত পায়, এই মানসিকতায় চলে। তাতে কি হয় যে এখানে কেউ বস নাই, এখানে কেউ সিনিয়র নেই, এখানে কেউ জুনিয়র নাই। যে যত মেধা অথবা পরিশ্রম দিচ্ছে সে তার মূল্য এবং মূল্যায়ন দুটোই পাচ্ছে।
তো যাই হোক, তো এক ভাই আমাদের আজকে বললেন যে জুবাইদ ভাই 2টা বেবি সুইট নিয়েছিলাম, একটা এত ভালো পড়ছে আর একটা এত খারাপ পড়ছে। তো দুইটাই একই ব্র্যান্ড, দুটাই একই সাথে আসছে, দুইটার কন্ডিশনই সেম, দুইটা মানে কোনো পার্থক্য নাই, কিন্তু কোডের থেকে শুরু করে সব কিছু সেম, কিন্তু একটার মধ্যে আনফর্চুনেটলি মাল একটু বেশি খারাপ পড়ে গেছে, যেটা নিয়ে আমি একটু হোঁচট খাইছি। তো তারপরে দেখি টাকা ওঠানোর চেষ্টা করতেছি, বাট কতটুকুন পেরে উঠবো আমি জানি না। তো জুবাইদ ভাই আপনাকে দোষ দিচ্ছি না, এটা আমার ভাগ্যের দোষ। তা আমি ওনাকে বললাম যে ভাই আপনার একার ভাগ্যের দোষ না, এটা আমারও ভাগ্যের দোষ। আপনার উপর চাপা দিলে তো আপনার কাছে মাল বিক্রি করছি, কিন্তু আমি তো আপনার উপরে চাপাবো না। যদি একটা ভুল ত্রুটি অথবা ব্যাড লাক হয়, সেটা আমিও আমার মনের মধ্যে নিয়ে নিব, কারণ আমার মেন্টালিটি এইটা, আমার সব কিছু ফেলে রেখে, আমার হেড অফিস কারখানা টারখানা সব ফেলে রেখে এখানে এসে আমি যে কয় টাকা কামাই করছি তার মিনিমাম 4 গুণ আমার বের হয়ে গেছে এই সিজনে। কারণ মালিক না থাকলে যেটা হয় সেটাই ঘটছে। তো আমি এই এই সিজনে কথার কথা 100 টাকা কামাই করলে কম করলে 1000 টাকা আমার বের হয়ে গেছে, অনুপাতটা আপনাদের বুঝাই দিলাম। আর হেড অফিসে আমাদের যতগুলো ক্লায়েন্ট ছিল, প্রতিটা ক্লায়েন্ট যারা ফ্রেশ অর্ডারের বায়ার, প্রতিটা বায়ারই মনে করেন যে সীমাহীন আমাদের উপর অসন্তুষ্ট। তো এখন এর মধ্যে আমি প্রচুর পরিমাণ জার্নি করে করে মেকআপ দেওয়ার চেষ্টা করতেছি। তো গত নির্বাচনের এই যে শেখ হাসিনার বিদায় অথবা এরকম একটা ঘটনা যে ঘটলো রাষ্ট্রের, এই 7-8 মাসে কোম্পানি যে বিশাল টাকার লসে আছে, শুধু আমাদের না, সারা গার্মেন্টস, তা আমরা আসলে সহ্য করতে পারতেছি না। এখন পাওনাদার তো আর এত কিছু শুনে না, বাড়িওয়ালা এত কিছু শুনে না, বাড়িওয়ালা জমিদাররা এত কিছু শুনে না, তারপরে এমপ্লয়ি এদের সময় মতো বেতন না হলে এরাও শুনে না, ওয়ার্কাররা বেতন না হলে তারাও মনে করেন 3 দিনে ওয়েট করতে চায় না। মনে করেন 1 বছর 2 বছর 3 বছর কাজ করছে, সময় মতো বেতন পাইছে, মাথায় চুমা দিয়ে নাচছে, এরপরে 5 দিন যদি বেতন দিতে না পারি, মনে করেন টোটাল এলাকা গরম বানায় ফেলায় দেয়, যে কুত্তার বাচ্চা আমার বেতন দেয় না সময় মতো। তো কয় মাস বেতন পাও না? এই 1 মাসের বেতন পাচ্ছি না। তো এটা হচ্ছে রিয়েলিটি। হ্যাঁ, এটা হচ্ছে রিয়েলিটি, কারণ সবার অভাব। কে কাকে কি ছাড় দিবে, কে কাকে কি ছাড় দিবে? মনুষ্যত্ব নামে কোনো কিছু আছে বলে এখনো পর্যন্ত আমি পাই নাই। তো নিজের রক্তের মধ্যে দিয়ে পাইনি, তো বাইরের মানুষের কাছ থেকে কি আশা করব? আশা করে লাভ নাই। আপনাদের সঙ্গে ভালো মন্দ গল্প করছি জিনিসগুলো বোঝানোর জন্য, যে দেখেন, গাইডগুলোর বেচা কেনা হয় হচ্ছে না দেখে, না জেনে, না বুঝে। এখন আমরা যে গোডাউনগুলোতে ঘুরি, মনে করেন আমার পিছনে 2টা গাইড দেখতে পাচ্ছেন এই বরাবর, একটা হচ্ছে ময়ূর আর একটা হচ্ছে এসআর। এখন এক একটা এক্সপোর্টার কোম্পানি প্রতি বছর 1-2টা করে নতুন মার্কা ছাড়তেছে। কোম্পানি কিন্তু এক, যেমন স্কটিয়ার অনেকগুলো মার্কা আছে, খরগোশ, সিংহ, পাতা, মানে অভাব নাই। নতুন একটা মার্কা ছেড়ে দিয়ে তারা মার্কেট একটা আলোড়ন তৈরি করতে চায় যে নতুন মার্কার মাল আসছে। আফ্রিকা তো মার্কার পিছনে দৌড়ায়, বাংলাদেশ ইন্ডিয়া মার্কার পিছনে দৌড়ায়, নেপাল মার্কার পিছনে দৌড়ায়। তো নতুন মার্কার মাল আসছে, গোলাপ ফুল মার্কা, ওরে বাপরে বাপ, ফুলের মতো সুন্দর মাল হবে বোধহয়। ময়ূর মার্কা, ওরে বাপরে বাপ, ময়ূরের মতো সুন্দর হবে ভিতরের মাল। অ্যাকচুয়ালি মার্কা ফিলটা গরিব মানুষকে এভাবেই দেওয়া হয়, মার্কা ফিলটা এভাবেই দেওয়া যায়, কিন্তু বাস্তবে যদি যাচাই বাছাই করে দেখেন, তাহলে মার্কা জিনিসটা কি, একই কোম্পানির 5টা মার্কার 5টা বেল আসছে, অথবা 5টা মার্কায় 100 করে 500 বেল আসছে। এখন আমাদের কাছে যখন কেউ আপনার অর্ডার দেয় যে জুবাইদ ভাই আপনার এখান থেকে একটা মাল নিব, আপনি তো শেখান, তো আশা করি আপনার হাত দিয়ে একটা ভালো মালই আমার কপালে জুটবে। তো এখন আমরা হঠাৎ করে দেখলাম যে নতুন একটা মার্কা আসছে। মনে করেন একটা একটা প্রোডাক্টই খুলে দেখে আপনাদের, মনে করেন চায়না, এটা একটা নতুন একটা, মনে করেন এটা নতুন না, গত বছর থেকে এটা আসা শুরু করছে, বাট মনে করেন এটা নতুন একটা মার্কা। এখন এই নতুন মার্কার এই মালটা দেখছি সব কালারফুল বয়েজ গার্লসের জ্যাকেট, এবং ফেব্রিক্সগুলোও চমৎকার, আবার দামেও কম। তাহলে আমরা এরপরে উপরে মাথা খুললাম, নিচের মাথা সর্বোচ্চ যেটুকুন খোলা যায় খুলে আমরা দেখতেছি এখানে এভারেজ জিপারগুলোর কন্ডিশন কি, পুরানো মালের অবস্থা কেমন। পুরানো মাল কম দেখা যাচ্ছে, পুরানো মালে ওই যে অতিরিক্ত পুরানো পড়ে থেকে জং টং ধরে গেছে এরকম কম।
কারণ ওগুলো পড়ে থাকলে এইসব জায়গায় আপনার নিকেল চলে আসে, দাগ চলে আসে, লোহার দাগ চলে আসে। এরপর ববলিন কেমন, একটা মালে ববলিন, আর কোনো মালে ববলিন পাইলাম না। এরপর প্যারাশুটও আছে। এখন এর বাইরে এটা তো খুলে দেখতে পাচ্ছি না এটা কত বড় অথবা কত ছোট, অথবা এর ডিজাইনটা কি। এরপর নিচের সাইডে যাই, এখানে দেখতেছি মাশাআল্লাহ প্যারাশুটগুলো ভালো আছে, প্যারাশুটের টেম্পার ভালো আছে, জিপারের গোড়ায় ময়লাটাও কম আছে দেখেন। তারপরে ফেব্রিক্সের মানও ভালো আছে। এখন এই কাপড়টা ভিতরে কোথাও ছেঁড়া কিনা সেটা তো আর বোঝা যাওয়ার কোনো সুযোগ নাই। এখন এই মালটা কোনো মনে করেন অ্যাকসেবল মাল আসছে, এবার আমরা কাস্টমারকে দেওয়া শুরু করলাম। তো 2 বেল দিছি অথবা 3 বেল দিছি, 3 বেলের মধ্যে 2 জন ভালো বলছে আর একজন বলছে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, খারাপ মাল দিছি, ধ্যান দিছি ত্যান দিছি। এখন সে তো দেখছে না এটা চায়না মাল, কম দামি মাল। তো এর মধ্যে সর্বোচ্চ কি বকা দেওয়া যায়? 300 পিস মালের মধ্যে 300 পিস মাল কথার কথা কেনা পড়ছে মনে করেন যে 15,000 টাকা, তাহলে পার পিস মাল কত করে কেনা পড়ছে? 50 টাকা। তো এর একটা জ্যাকেট যদি 50 টাকায় কেনা পড়ে, আর কি চান? এখন যদি দেখি 3 জনের মধ্যে 2 জন খারাপ বলছে, তাহলে এই ব্র্যান্ডটাকে আমরা এবার দেওয়া বন্ধ করলাম। যে ব্র্যান্ডের মাল দেখতে বাইরে থেকে সুন্দর মনে হচ্ছে, খোলার পরে খারাপ। তাহলে 3 জনের মধ্যে 2 জন যেহেতু কমপ্লেন করছে, তাহলে এই মালটার কাউকে দিব না, দেখি তাহলে অন্য কোনো ব্র্যান্ডের মাল দিই। কারণ যে ইম্পোর্টার, যে মালটা ইম্পোর্ট করে, তার গোডাউনে যত মাল আছে সব মালই তার কাছে এ গ্রেড অথবা ভালো। যেমন একটা মায়ের কাছে তার মেয়ে খুব ভালো। এখন মেয়ে যে কতবার ভার্সিটি লাইফে কত বয়ফ্রেন্ড বদলাইছে, কত বয়ফ্রেন্ডের ফ্ল্যাটে যে ঘুমাইছে, কতবার কাট আপ হয়েছে, সেগুলো দেখার বিষয় না। দেখার বিষয় বলদ সলদ ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে অথবা কেসে বুয়েটের থেকে ফিজিক্সে পড়াশুনো করছে, চোখে চশমা আছে, খুব ভদ্র, চুলও ঠিক মতো মনে করেন যে ব্যাক ব্রাশ করে না, চুলও ঠিক মতো ব্যাক ব্রাশ করে না, মনে করেন এভাবেই সুন্দর করে আশ্রয়, ভদ্র, বড় চশমা আছে, হ্যাঁ, মানে বিশিষ্ট জ্ঞানী ছেলে। এই ছেলের কাছে মেয়ে মনে করেন মাথা উঁচু করে তাকাই না, এমন ভালোর ভালো মেয়ে। এমএস যে মনে করেন যে চামড়া টামড়া কালো বানায় ফেলাইছে, পেট ঝুলায় ফেলাইছে, এটা তার বোঝার কোনো সুযোগ নাই। এখন এই মা মেয়েরে বিয়ে দিয়ে দিছে, এখন পোলায় তো বলদ, হ্যাঁ বিয়ের ডেট ফেলাইছে, পিরিয়ড যেদিন শেষ ঠিক তার পরের দিন। বুঝেন তো, যাদের 18 বছর বয়স, ব্লাড আইছে মানে পোলা চিন্তা করছে কুমারী মেয়ে বিয়ে করছি, কিন্তু এই ব্লাড যে কোন ব্লাড সেটা তার বোঝা নাই, এটা কুমারিত্বর পিরিয়ড ব্লাড না পিরিয়ডের ব্লাড, এটা তার বোঝা নাই। 18-র নিচে আমার ভিডিওতে দেওয়া থাকে, 18 বছরের নিচে কেউ আমার ভিডিও দেখবেন না, কারণ আমার কথাবার্তা একটু রাফ তো, রিয়েল লাইফ। বাংলাদেশে কম করলেও 12 কোটিতে 15 কোটি পুরুষ এমনও জানেন না যে জীবনে কি বিয়ে করছেন। ওটি জুবাইদ ভাইয়ের সাথে কবার বাইকে গেছিল, হোক জুবাইদ ভাই অথবা হোক অন্য কেউ। তো দেখেন, এগুলো হচ্ছে রিয়েলিটি, বাস্তবতা। আমার ভিডিও যেসব মহিলারা দেখেন, এখন তো মনে করেন আমার ভিডিও পরে পারলে থুতু মারবেন যে এই হারামজাদা কী সব কথাবার্তা কয়, আমার জামাইয়ের সাথে এখন তো একটা অশান্তি বাধা দেওয়ার মতো অবস্থা, অথবা মেয়েগো রেসপেক্ট করতে শিখেন। অ্যাকচুয়ালি তা না, বলা হচ্ছে মায়ের পায়ের নিচে বেহেশত, এখন সেই মাকে তো মায়ের মতো হইতে হবে, রাইট? তারপরে সেই পায়ের নিচে বেহেশত। তাছাড়া মা যদি ইকুয়ালিটি না হয়, তো সন্তান ওই মাকে যে জবই দেবে না অথবা ওই মায়ের যে ত্যায্য করবে না, এটা কেমনে? আর ওই যে মা যে মায়ের পায়ের নিচে বেহেশত, সেই মাগুলো এখন কমে গেছে, যার কারণে সন্তানরা বাবা মাকে তুই তোমারি করে, একটা সময় পরে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আর বৃদ্ধাশ্রমে বাবা মার সংখ্যা বাড়তেছে, কারণ বাবা মা একটা ছোট বাচ্চা, বাবা মার যদি কোনো একটা ভুল দেখে, ওটা মৃত্যুর আগ পর্যন্ত ভুলে না। কোরআনের হাফেজি পড়া যেমন, ঠিক তেমন। হয়তোবা বাবা মা চিন্তা করে ছোট বাচ্চা, 4 বছর বয়স। আমি তো আমার 4 বছর বয়সে আমার বাপে আমার মারে কবে জড়ায় ধরছিল সেটা আমার মনে আছে, মনে আছে। তাহলে সব বাচ্চারই এটা মনে থাকে, এবং আপনিও যদি ঠান্ডা মাথায় পুরনো স্মৃতিগুলোকে যদি মনে করার চেষ্টা করেন, আপনার চোখে ধরা পড়বে। এগুলো বাস্তব, অনেক কঠিন বাস্তবতা দেখে আসছি। আল্লাহ সারা পৃথিবীতে মানুষ একটাও পায়নি, একমাত্র আমারই পাইছে,
যে সারা দুনিয়ায় যেখানে যত চাকরি করছি, মানে অল্প বয়সেতে সেকেন্ড ইয়ারেতে চাকরি করা শুরু করছি, মানে বাংলাদেশের যতগুলো সিটার বাটপার এমডি আছে সব কয়টার মনে করেন যে আমার কপালে জুটাইছে, যাতে আমি অল্প বয়সে বেশি কিছু দেখতে পারি এবং শিখতে পারি। কোনোটা সেরকম নারীবাজ, কোনোটা সেরকম মনে করেন যে চরিত্রহীন, কোনোটা মনে করেন আলহাস বাটফার, মানে যেমন আলহাস তেমন মনে করেন ধরব মারো খাও ব্যবসা করে, মানে জাগায় বসে কাস্টমারে বেশি কিনে খেয়ে ফেলায় দেয়। তো আল্লাহর ইচ্ছায় এরকম যত রকমের ধান্দাবাজ ব্যবসার জগতে হয় সব জায়গায় আল্লাহ আমার চাকরি করাইছে বোধহয়, যার কারণে আর ধাক্কা খাওয়াইছে, যার কারণে হয়তোবা অল্প বয়সে অনেক কিছু শিখছি এবং সেইগুলো আপনাদের সাথে মন খুলে শেয়ার করি যেন আপনারা এই ধাক্কাগুলো না খান। তো যাই হোক, গাইটের কথা বলতেছিলাম। এখন গাইটের একটা এ গ্রেডের মাল মার্কেট বিভিন্নভাবে আপ ডাউন করে। এর একটা গোডাউনের ভাড়া আছে ন্যূনতম 1 লাখ টাকা, 8টা মাস 8 লাখ টাকা ভাড়া। তো একটা মাল যদি গোডাউন মালিকের কেনা দাম কথার কথা 10,000 টাকা পড়ে, সেই সিজনে হয়তো 100 বেল মাল বিক্রি করবে, অথবা 200 বেল, অথবা 500 বেল, অথবা 1000 বেল। সে পার বেল ওই 10,000 টাকা দিয়ে কেনা মালটাই সে 15,000 টাকায় বিক্রি করবে। আবার আমরা হচ্ছে খুচরা কাস্টমার, আমরা আপনাদের পেমেন্ট নিয়ে এসে এখান থেকে খুচরা কিনে আপনাদের দিই 500-1000 টাকা লাভ রেখে। খুব কাট ক্লিয়ার কথাবার্তা। তো কারণ আমাদের তো টাকা আটকে থাকে না, আবার আমাদের একটা মালও আটকে থাকে না। এই গোডাউন মালিকের যেমন সব মাল বিক্রি না হলেও কিছু মাল থেকে যাবে, যেটা 6 মাস পরে বিক্রি হবে, অথবা সামনের বছর বিক্রি হবে, অথবা সেটা একদম কমের মধ্যে লটে কোনো ট্রাকে যারা মাল নেয়, যেমন রংপুরে তো প্রচুর ট্রাকে মাল যায়, টঙ্গিহাটে যায়, তারপরে সদরঘাটে যায়, ওরা সিজন আসার আগে গত বছরের মাল কমের মধ্যে ট্রাক ভরে লটে নিয়ে যায়। তো নিয়ে তারপরে আবার ওই ভেজা গামছা টামছা দিয়ে সুন্দর করে মুছে টুছে তারপরে একদম নতুনের মতো চকচক বানায়, বুঝছেন তো, বাহ্যিক চকচক। তো ওদেরও কেনা দাম অনেক কম থাকে, যখন ওই যেভাবে লটে কিনে নিয়ে যায় তখন ওদের কেনা দাম অনেক কম থাকে, কারণ ওটা তো ব্যবসায়ী তার ক্যাশ বের করার জন্য কিছু লস দিয়ে ওই মালগুলো ছেড়ে দিছে। আর লাভ যেটা করছে সেটা সিজনে লাভ করছে, দেখা গেছে লাভ করছে 2 কোটি টাকা, আর কথার কথা 30 লাখ টাকার মাল লসে ছেড়ে দিছে, তারপরে তো লাভ আছে, লাভ আছে না, লস তো আর নাই। তো এভাবে গোডাউন মালিকরা ব্যবসা করে, আর আমাদের কোনো ধরা নেই এই কারণে যে আমাদের কোনো মাল এরকম আটকেও থাকে না, আবার আমাদের এই কোটি কোটি টাকা ইনভেস্টমেন্টও নাই, আবার আমাদের লাভও অতিরিক্ত করে যে কোটিপতি হয়ে যাব সেই সুযোগ নাই। তো কথা হলো যে আমাদের কিন্তু এই ধরাটা নাই যে মাল আটকে আছে, অথবা হিউজ একটা টাকা দিয়ে 8 মাস ধরে আমি ভাড়া দিচ্ছি, ওয়ার্কারের বেতন দিচ্ছি, কারেন্ট বিল দিচ্ছি, কোনো কিছু নাই। তো যার কারণে আমরা খুচরা কিনে খুচরা বিক্রি করি বলে আমাদের মনে করেন যে গাইটের জগতে যারা ব্যবসা করে 1 বছর ব্যবসা করে 1 কোটি টাকার মালিক হয়, আর আমরা 20 বছর ব্যবসা করে 1 কোটি টাকা চোখে দেখবো কিনা সন্দেহ, কারণ আমাদের কেনা দামও অনেক আর বেচতেছি তো ওইটুকুন লাভে। তাহলে দেখেন যে খাতুনগঞ্জে অথবা সদরঘাটে অথবা বিভিন্ন জায়গায় যারা হিউজ একটা ইনভেস্টমেন্ট করে নিয়ে তারপরে কমের মধ্যে মাল কিনতেছে, ট্রাকে ট্রাক মাল কিনতেছে, তাদের কিন্তু কেনা দাম কম। তো তারা কথার কথা একটা মাল কিনছে 8,000 টাকা, আর মার্কেটে মালটা বিক্রি চলছে 13,000 টাকা। তারা ওই মালটা 13,000 না, তারা 12,500, কেন 12,000 টাকায় বিক্রি করলে তাদের বিশাল একটা লাভ। কিন্তু খানস গ্লোবাল আসলে ওইটা পারে না, ওইটা পারে না। তবে একটা জিনিস কি, যারা এই যে ইম্পোর্টার, এই যে গোডাউন, ইনাদের কাছে যখন কন্ডিশন দিয়ে মাল কিনবেন তখন সব মাল তাদের ভালো, কারণ এই টোটাল গোডাউন তার ফাঁকা করতে হবে। আবার এই গোডাউনের থেকে লট, পুরানো বলেন নতুন বলেন, ট্রাক ভরে যারা মাল নেয়, ঢাকা সদরঘাট বলেন, তারপরে সিলেট বলেন, বিভিন্ন জায়গাতে রংপুর বলেন, তারপরে বুলতা গাউসিয়া বলেন, তারপরে গাজীপুর বলেন, যারা ট্রাক ভরে ভরে মাল নেয় তারাও কিন্তু ধরা আছে। কেমন ধরা? তারা মালটা বেছে নিতে পারে না। ওই কোন একটা মাল মনে করেন যে মার্কাটা হিট করছে, ওই হিটের ওই মাল শুনে শুনে যে ভাই কোন মার্কার মাল ভালো, ভাই দোয়েলের মাল ভালো, তাহলে দোয়েলের মাল 50টা দেন, এভাবে তারা নিয়ে যায়। এখন 50 বেল মালই তো সেম হয় না। এই যে আজকের যে কমপ্লেন আসলো যে ভাই 2 বেল মাল নিছি, একটা পড়ছে খুবই ভালো আর একটা পড়ছে খুবই খারাপ, একই চট, একই মার্কা, একই সময়ের, একই চাকচিক্য, সব কিছু সেম। তো আমাদের কাছে অর্ডার দিলে সর্বোচ্চ যে বিষয়টা হয় সেটা হলো যে
যে আপনার আমরা এখান থেকে বেছে বেছে সর্বোচ্চ যেটুকুন ভালো আমাদের দক্ষতা অনুযায়ী দিতে পারি, এটা আলহামদুলিল্লাহ। যেমন এবছর লাস্টের দিকে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। অ্যাক্সিডেন্টটা কেমন দেখেন, জাপানি মেন্সের জ্যাকেট যাদের দিছি প্রতিটা মানুষ পারলে মাথায় নিয়ে নাচছে, বাট যখন মাল শেষ হয়ে গেল, আপনার ভিডিও দেখছেন যে পিক আপে করে মাল আসছিল, এই লাস্টের যে লটের যে মেন্সের কাপড়গুলো আসছে এগুলোতে কালারফুল মাল বেশি ছিল, দামও বেশি, মালও মনে করেন চাকচিক্য বেশি। তো আমরা ভিডিও করে দিলাম, বোধহয় 4-5 বেল মাল বোধহয় সেল করছি। আল্লাহর ইচ্ছা 4-5 জনই স্যান্ডেল দিয়ে চড়াইতে চাইছে, কারণ এটার মধ্যে লেডিস মাল বেশি ছিল, কালারফুল ছিল, মাল ভালো ছিল। কিন্তু তাদের হচ্ছে মেন্সের শপ, মেন্সের দোকান অথবা মেন্সের ব্যবসা, কাস্টমার হচ্ছে ছেলে, তো তারা লেডিস মাল নিয়ে কি করবে? এখন লেডিস মালে কিন্তু তার লাভ বেশি, প্রফিট বেশি। যে আমার মেন্সের মাল আসার কথা ছিল কিন্তু লেডিসের মাল একটু বেশি পড়ছে, তাহলে এটা তো আরও ভালো হয়েছে, আমি অল্টারনেট আরও একটা ব্রাঞ্চ চালু করে ফেলি, মানে একটা ধারা চালু করি যে মেন্সেরও বিক্রি করি, লেডিসেরও বিক্রি করি। আবার লেডিস এত বার্গেইনও কম হয়, প্রাইসও বেশি হয়। আর সেই লেডিসগুলো হচ্ছে গার্লস লেডিস, আর গার্লসের মাল হচ্ছে সবচেয়ে বেশি দাম, বয়েজ গার্লস বেচতে গেলে সব থেকে। যেমন ঈদের সময় দেখবেন আদ মাঝারি 7, 8, 9, 10 অথবা ফার্স্ট ইয়ারে পড়া ছেলেমেয়ের কাপড় কিনতে যাবেন, 60 বছরের মানুষের কাপড়ের যে দাম তার মিনিমাম 60 গুণ দাম হচ্ছে এই বয়সী বাচ্চাদের। এবং একটা ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে বয়েজ গার্লসের আইটেম, বয়েজ গার্লসের আইটেমের সবচেয়ে বড় ব্যবসা। যেমন আড়ঙেও যাবেন দেখবেন বয়েজ গার্লসের আইটেমই সবচেয়ে বেশি। একটা ব্র্যান্ডের সবচেয়ে বড় কামাই হচ্ছে বয়েজ গার্লস। এবছর যেমন এত ডিটেলস না বলে একটা শর্টকাটে আপনাদের কোড বলে দিছিলাম যে এবছর বয়েজ গার্লসের মাল বেশি নেন, বেশি ব্যবসা হবে মার্কেটে। বয়েজ গার্লসের মাল শুরুতেই মনে করেন যারা বুঝতে পারছে জায়গায় বসে নাই করে ফেলছে, লাস্টে আমিই মাল দিতে পারি না। কিন্তু আমি কিন্তু সিগন্যাল দিয়ে দিছিলাম সবাইরে যে বয়েজ গার্লসের মাল নেন, লাভ কত হয় দেখেন। তো যারা নিছেন সবাই কিন্তু ভরপুর কামাই করছেন, অনেকে থ্যাংক ইউ বলছেন। আমি বলছি আমার কাছ থেকে মাল না নিয়ে অন্য জায়গা থেকে নিছেন, বাট আমাকে থ্যাংক ইউ বলছেন, এবং এটা আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। তো দেখেন বয়েজ গার্লসের মাল এই বছর সবার আগে আউট হয়েছে, যেটা কোনো বছর এই ঘটনাটা ঘটে না। কিন্তু আমি কিন্তু আপনাদের বলে দিচ্ছি এত পরিমাণ বন্যার পরে বাচ্চাদের এবং বয়েজ গার্লসের মাল সবচেয়ে বেশি টানবে বড়দের থেকে, অন্তত সিলেট থেকে ফেনী পর্যন্ত বলে দিছিলাম ভিডিওতে। তো যাই হোক, সবাই যদি উপকার হয় আলহামদুলিল্লাহ। কারণ আমি তো আপনাদের ভিডিও শিখায় বলি, এই শিক্ষা নিয়ে আপনি আপনার মেধা কাটায় কোথার থেকে কার কাছ থেকে মাল বানাবেন অথবা কার কাছ থেকে মাল কিনবেন, ফ্রেশ অর্ডার হলে কোথা থেকে বানাবেন, গাইড হলে কোথা থেকে কিনবেন, আপনি আপনার মতো করে ডিসিশন নেন। আবার কোনো দাবি দেওয়া নাই, বরঞ্চ জীবনে যদি কোনোদিন এস্টাবলিশড হইতে পারেন অথবা ভালো কিছু করতে পারেন, জুবায়েদ ভাই যদি মরেও যায় জুবায়েদ ভাইয়ের কবরের পাশে যে যাওয়ার সময় তো বললেন জুবায়েদ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আর কিচ্ছু লাগবে না, কারণ আপনাকে কেউ তৈরি করবে না। তো একটা জিনিস দেখেন যে মেইন যে কথাটা বলছিলাম, যে মনে করেন এই মালটাই ফার্স্ট ব্র্যান্ড মার্কেটে আসছে, এখন এই মালটা দুইজনকে দিলাম, দুইজনই খারাপ বললো, একজন মোটামুটি বললো, তিনজনকে দিলাম আর দুইজন খারাপ বললো। এর অর্থ কি? ইম্পোর্টার বলছে নতুন মাল, নতুন মার্কা, এ গ্রেডের মাল, সব ভালো, কিন্তু দুইটা তিনটার মধ্যে দুইটা মাল যখন কমপ্লেন খেলাম তখন চিন্তা করলাম না, আমরা এটা দেখতে বাইরে থেকে চাকচিক্য ভালো দেখা যাচ্ছে, কিন্তু এই ব্র্যান্ডের মাল আর কাউকে দিব না আমরা। কিন্তু ওই যে দুইজন কাস্টমার গালাগাল দেওয়া শুরু করলো অথবা কমেন্টস করা শুরু করলো অথবা 10 জনকে বলা শুরু করলো যে একটা সিটার দেখ আমার খারাপ মাল দিছে, ওই ক্ষতি থেকে তো বাঁচার কোনো সুযোগই নাই, কারো সুযোগ নেই। আমার জায়গায় আপনি আসেন, আপনি এই সুযোগ থেকে এটা থেকে বাঁচার কোনো সুযোগ পাবেন না, কারণ পৃথিবীতে সব কিছু প্র্যাকটিস। আবার একই মালের প্রথম একটা এডিশন পাওয়া যাচ্ছে মার্কেটে, পরে আর একটা এডিশন পাওয়া যাচ্ছে, যার কাছে যেটা রঙে বলেন, পরিমাণে বলেন, ডিজাইনে যার কাছে যেটা পছন্দ হচ্ছে না সেটা নামিয়ে যাচ্ছে বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, ই গ্রেড। বেসিক্যালি বিদেশ থেকে মালগুলো আসে কেজি হিসাবে। এখন বাঙালিরা আইটেম ধরে ধরে কিনে, তো এই জন্য ব্যবসায়ীরা করে কি এক এক আইটেম, যে আইটেমের চাহিদা বেশি ওই আইটেমের রেট বাড়ায় দেয়, সবই কিন্তু কেজি হিসেবে আসে, আইটেম হিসেবে কখনো কোনো মাল সারা বিশ্বে যায় না, যা হচ্ছে কেজি হিসাবে। আর এটা হচ্ছে ব্যবসায়ীদের সবচেয়ে বড় প্রফিট, যে আইটেম ধরে ধরে মাল বিক্রি করা। অর্থাৎ যত বেশি খুচরা বিক্রি হবে, যত বেশি রং ডং হবে, তত খুচরা বিক্রেতা
লাভ হবে। এটা আপনার ক্ষেত্রে আপনিও সেটা করেন। যেমন একটা গাইড নিচ্ছেন, আপনি কথার কথা 10,000, খুচরা বিক্রি করে আপনি কামাই করে ফেলেন 25,000 অথবা 20,000। তাহলে আপনি যদি লাভ করতে পারেন, গাইড ব্যবসায়ীরা কেন লাভ করবে না? আপনারটা যদি পবিত্র হয়, উনারটা কেন সিটারি বাটপারি? সো কথা বলার সুযোগ কিন্তু কারো নাই, সবাই সবার ব্যবসা করতেছে। তো আপনাদের ব্যবসা করতে গেলে সবার আগে চিন্তা করতে হবে যে লাভ লস সব কিছু থাকবে, এর মধ্যে যুদ্ধ করতে থাকবো আর সেলের পাওয়ার বাড়াবো। সেই মানুষটাই সবচেয়ে বেশি গাইডের ব্যবসা সাকসেসফুল হয়, যে হচ্ছে নাসরবান্দা। নাসরবান্দা মানে কি? যে আমার কুমির মরে গেছে সমস্যা নেই, আমার হাতি মরে গেছে সমস্যা নেই, ও সব বেচে টাকা বের করে ফেলাবো। আর এই যে ফেলে দেওয়া অথবা ধ্বংস হয়ে যাওয়া জিনিস থেকেও, অর্থাৎ ভাঙাড়ি থেকেও টাকা বের করে কোটিপতি হওয়া যায়। সম্ভবত লালবাগে এক ভদ্রলোক আছে, উনি ভাঙাড়ি ব্যবসা করে, করতে করতে বোধহয় ছয়তলা বাড়ি একটা। তারপরে মিরপুর ওই যে পার্টস, মেশিনে পার্টস টার্টস খুলে বিক্রি করে, ওইখানে আরেকজন আছে, সে বোধহয় ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেনি, নাম হচ্ছে দুলাল। মিরপুর 1 নম্বরে, মিরপুর 1 নম্বরে মিসকো সুপার মার্কেটের পিছনে যে বলবেন দুলালের দোকানে যাব, আমার নাম যে বলবেন, ও দুলাল যে টাকার মালিক হয়েছে। আমার মতো জোবায়েদ লেখাপড়া শিখে বলেন অথবা এত জ্ঞানী জ্ঞানী কথা বলে দুলালের একটা পায়ের পশমের যোগ্যতা অর্জন করতে পারবে সম্পদের? অর্থাৎ দুলাল হচ্ছে খেলোয়াড়। তো খেলোয়াড় হওয়াটা গুরুত্বপূর্ণ, খেলোয়াড় হওয়াটা গুরুত্বপূর্ণ। যে কোনো মাল বেচার ক্ষমতা, এটি হচ্ছে আপনাকে ব্যবসা দিবে। আর এই জন্য বলা হয় একটা ব্যবসা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেলস। মাল কখনো খারাপ পড়বে, কখনো ভালো পড়বে, কখনো চাকচিক্য পড়বে, কখনো কম দামি কেনা পড়বে, কখনো বেশি দামে কেনা পড়বে, কিন্তু যা পড়ছে সেইটারে সর্বোচ্চ কিভাবে আমি উপস্থাপন করব, কোন পজিশনে উপস্থাপন করব, কার মাধ্যমে উপস্থাপন করব, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এইটাতে যে খেলোয়াড়, অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড ক্লথ বলেন, ফেলে দেওয়া প্রোডাক্ট বলেন, রিসাইক্লিং আইটেম বলেন, এগুলোতেই তারা হচ্ছে সবচেয়ে ভালো করে। কিন্তু আপনি মনে করেন লেখাপড়া শিখছেন অথবা খুব শৌখিন মানুষ, জোবেদ ভাইয়ের একটা ভিডিও দেখলাম অথবা 8-10 জনের একটা ভিডিও দেখেছি, দেখি এটা একটু টেস্ট করে দেখি, যদি ভালো হয় তাহলে পরবর্তীতে কোটি টাকা ইনভেস্ট করব, কিচ্ছু করতে পারবেন না। ওই একটা মাল কিনবেন, একটাতেই লাস্টে আবার গালা 2-4টে গালাগাল দেবেন, এরপর ঘরে চলে যাবেন। কারণ আপনার ওই স্বপ্ন দেখতে 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 আপনি তো ভুলে যান যে এটা ব্যবহার করে ফেলে দেওয়া মাল। এমনও কাস্টমার, প্রতি বছর 1-2টা কাস্টমার এরকম পেইনফুল পড়ে, অতিরিক্ত পেইনফুল। হ্যাঁ, যেমন গতবার একজন বলছিল তুই 7 দিনের মধ্যে ঠাটা পড়ে মরে যাবি, এরকম অভিশাপ দিছিল, আলহামদুলিল্লাহ। আবার এবছর একজন পড়ছিল এরকম পাগলা, যে গাইটের মাল নিবে, শুনছে গাইটের মাল এ গ্রেড যদি হয় তাহলে এ মাল নিয়ে শোরুমে বিক্রি করা যাবে। তাহলে একটা শার্টের কেনা দাম কত? 130 টাকা। আর খুলেই খালি দোকানের একটা হ্যাং ট্যাগ আর প্রাইস লাগায় যদি 2,000 টাকা করে বেচতে পারি, মনে করেন স্বপ্ন টপ্ন দেখে বিশাল একটা জায়গায় চলে গেছে। এরপর গাইড যখন পাইছে, ভাই এই মাল কেন আবার এর পিছনে টাকা খরচ করতে হবে, আমি না এ গ্রেডের মাল নিছি, এটা কেন আয়রন করব, কেন এটা ঠিকঠাক করব, কেন মুখ করবো, কেন তমুক করব, মানে পুরা অস্থির। তাহলে এটার মানসিক রোগী বলবেন না আর কি বলবেন বলেন? হয় মানসিক রোগী অথবা অতিরিক্ত হাই কোয়ালিটির ধান্দাবাজ, যে 125 টাকা মাল কিনে ফেলে 2,000 টাকা ব্র্যান্ডের শোরুমে, ফ্র্যাঞ্চাইজ শোরুমে বিক্রি করবে। তাহলে অন্য অন্য যেসব ব্যবসা করে সেই ব্যবসার মধ্যে কত এরকম ধান্দাবাজি করে বেড়ায়, চিন্তা করে দেখেন। তাই এরকম মনে করেন 2-4 জন এরকম পড়ে প্রতি বছর আল্লাহর ইচ্ছায়। কারণ সমাজে 20 কোটি মানুষের 20 কোটি মন, সবাই তো আর আপনার মতো করে হবে না, আর সবাই তো আপনার মতো ঠান্ডা মাথার হবে না, সবাই তো খেলোয়াড় হবে না, পাগল ছাগল কপালে জুটবে, কিচ্ছু করার নাই। তো এই গাইটের ব্যবসা যারা ভালো করতে চান, যারা গাইটের ব্যবসার অরিজিনাল ব্যবসায়ী, তারা কি করে জানেন? তারা সবার আগে আয়োজন করে যে একটা সেলাই মেশিন থাকবে, ওয়ার্কার থাকবে, আয়রন করার ব্যবস্থা থাকবে, দাগ উঠানোর ব্যবস্থা থাকবে, ধোয়ার ব্যবস্থা থাকবে, আর টুকটাক কিছু অ্যাক্সেসরিজ থাকবে, হ্যাংট্যাগ থাকবে। মাল নিতে থাকবো, কোন মাল আমার এলাকায় চলে, কত রেটে চলে। তারা কাউন্ট করে এই গাইডটা খুলে কত পিস মাল পড়বে, আমার কেনা দাম কত হবে। মনে করেন একটা জ্যাকেট আমার কেনা দাম 80 টাকা হবে, আমার এলাকায় এই জ্যাকেটের টুকটাক ঠিকঠাক করেও যে কোনোভাবে 200 টাকা 250 টাকা বিক্রি করা যায়। তাহলে 1 লাখ টাকা খাটাইলে মনে করি এর সাথে আরও 20,000 খরচ আছে, 1,20,000,
আর আমার বিক্রি করে হবে 2.5 লাখ, তাহলে 1,10,000 লাভ অথবা 1,30,000 লাভ, হোক 1 লাখই লাভ, হোক 80,000। তো 1,30,000 টাকা খাটায় যদি আমার 80,000 টাকা দ্রুত যদি চলে আসে, তো এর চেয়ে ভালো ব্যবসা আর কই। তাদের মাইন্ড সেট আপ, তাদের আকাঙ্ক্ষা, তাদের পলিসি, তাদের আয়োজন সব কিছু এরকম। আর তারাই শুধুমাত্র ব্যবসায়ী হিসেবে গাইটের জগতে একমাত্র টিকে থাকে। আর বাকি যারা ইমোশনাল অথবা অতিরিক্ত উচ্চভিলাষী অথবা অতিরিক্ত খেলোয়াড়, অতিরিক্ত বুদ্ধিমান অথবা অতিরিক্ত ইমোশনাল, প্রতিটা মানুষ ঝরে যায়, প্রতিটা মানুষ ঝরে যায়। আর এটি হচ্ছে আফসোস। তো এত কিছু শেখায় দেওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত আপনাদের ম্যাচুরিটি না হয়, ততক্ষণ পর্যন্ত আসলে খুব কষ্ট লাগে যে এত কিছু কে শেখায়, শিখাই দিলাম। এরপর মন মানসিকতা যদি এরকম হয়, তারপরে গাইডে ব্যবসা করবেন। আর আমাদের ইনশাল্লাহ দেখা যাবে যে আবার অনেকে আছেন দেখেন যে ভাই বাংলাদেশে এবার শীত চলে গেছে, শীত শেষ। অ্যাকচুয়ালি বাংলাদেশে শীত, গ্রীষ্ম, বর্ষা সবই আসে। এবছর বর্ষা কত দেরি করে আসছে দেখছেন? কারণ সব কিছু বাংলা মাস অনুযায়ী চলে, ইংরেজি মাস চেঞ্জ হয়। যেমন এই বছরের রোজা যে মাসে, পরের বছরের রোজা তার 1 মাস আগে, মানে ইংরেজি মাসে চেঞ্জ হতে থাকে, কিন্তু বাংলা মাসে কিন্তু সিজন ঠিক আছে। পৌষ মাসে চলতেছে কত, 20 তারিখের মতো, 20-22 তারিখ। তো পৌষ মাসে যেটুকুন ঠান্ডা পড়ার কথা সেটুকুন ঠান্ডা কিন্তু পড়ছে। আর এরপর আছে মাঘ, মাঘের শীতে বাঘ পালায়। তাহলে মালের বেচাকেনা এখনো শেষ না, সিজন শেষ না। কিন্তু সবাই চিন্তা করে ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি মাসেই তো গরম, মিষ্টি মিষ্টি গরম, তাহলে আর মাল কিনে কী করব। কিন্তু যারা ব্যবসায়ী তারা প্রতিদিনই মাল কিনতে, স্যার এটি হচ্ছে সবচেয়ে বাস্তব। অর্থাৎ ব্যবসায়ী হতে গেলে দূরদর্শী ক্ষমতা থাকতে হবে, সঠিক গবেষণার ক্ষমতা থাকতে হবে, তারপরে আপনি ব্যবসায়ী হতে পারবেন। ব্যবসায়ী হতে এত সহজ না। অসংখ্য লাথি চড় গুতা ঝড় ঝাপটা খাওয়ার পরে দাঁড়ায় থাকার নাম হচ্ছে ব্যবসায়ী। এত সহজ না ব্যবসায়ী হওয়া। তো সবার জন্য শুভকামনা। আশা করি আজকের ভিডিও থেকে শুধু গাইডের ব্যবসা না, যে যার ব্যবসা আছেন সেখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারছেন। আর পচা পচা কথাগুলো না শুনলেই ভালো, কারণ জোবাদ ভাই তো জিনিস, যা বলে একদম ডিরেক্ট বলে ফেলে। আল্লাহ হাফেজ।